বিয়ের বোরিং ভাবটা দূর করার জন্য বক্সের মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলাম আর মনের সুখে নাচতেছিলাম। হঠাৎ কে জানি বেলকনিতে ঢিল দিল। আমি বক্সের সাউন্ড কমিয়ে বেলকনিতে গেলাম। দেখি অনেক বড়সড় একটা ইটের কণা কারো মাথায় পড়লে সে এতক্ষণে শেষ ছিল। আমি বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির ছাদ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে কেমন একটা রাগী ভাব নিয়ে। আমি জোরে বললাম, ঢিল দিয়েছে কে জানেন? জানি। কে? আমি। সাহস কত বড় দেখছেন, নিজে ঢিল মেরে আবার কি করে বলে আমি ঢিল মারছি। বলবো না তো কি করব? তুই যে এত জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছস আর এদিকে আমার যে ঘুমের সমস্যা হইতেছে সেটা খেয়াল রাখছস। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছে, আমিও কম না, দেখি কতক্ষণ ঝগড়া করতে পারে। আমার ঘরে আমি গান শুনতেছি, তাতে আপনার কি? কি? তোর সাহস তো কম না। জানিস আমি কে? কে আবার? যত সব আজাইরা মেয়ে। তোরা যে বাসায় থাকোস এটা কার বাসা জানোস? এটা আমার কাকার বাসা। এখন বললে সাথে সাথে তোদের বের করে দিবে। ভাবলাম যদি বলে দেয়, আর যদি বলে বাসা ছেড়ে দিতে, পরে কি হবে? ধুর, আমি হার মানব না, পরেরটা পরে দেখা যাবে। বলেন বলেন, তাতে আমার কিছু যায় আসে না। বক্স একটা না 10টা লাগিয়ে শুনবো। দাঁড়া, তোরা দেখাচ্ছি মজা। এই বলে আরেকটা ইটের কণা হাতে নিয়ে ঢিল দিয়ে বসলো। আমি প্রস্তুত ছিলাম না, ভাবছিলাম ভয় দেখাবে, কিন্তু না, ডাইরেক্ট মেরে দিল আর সোজা আমার হাতের এক সাইডে গিয়ে লাগলো। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম, বক্স বন্ধ করে দিলাম। ভাবলাম মেয়েটা মনে হয় পাগল, পাগল না হলে কি করে এভাবে ঢিল মারতে পারে। কেটে যাওয়া অংশটা ধুয়ে স্যাভলন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। বেলকনিতে উকি দিয়ে দেখি মেয়েটা আছে নাকি। দেখি এই কড়া রোদের মধ্যে বসে আছে। পাগল নাকি? থাক, পাগলকে ডিস্টার্ব করে লাভ নেই। ভাবলাম কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। যদি ঢিলটা মাথায় লাগতো তাহলে এতক্ষণে আকাশে থাকতাম। এমন সময় কে জানি দরজায় টোকা দিল। খুলে দেখি মা, বাবা আর ছোট বোন। মা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলল, কিরে তোর হাতে ব্যান্ডেজ কেন? আরে দরজার একটু আঁচড় লাগছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। আমার বোনের নাম মরিয়ম, মার নাম আসমা, আব্বার নাম আব্দুল হাসান। আমি মরে গেলেও তো তুই খুশি হবি। হয়েছে, চুপ করে এখন ঘরে ঢুক। দরজা খুলে আমার ঘরে চলে আসলাম, এসে শুয়ে রইলাম। আসলে আমরা এই বাড়িতে নতুন উঠছি। আমাদের আসল বাড়ি নরসিংদী। আমি হয়েছি ঢাকায়, ছোটবেলা থেকে ঢাকায়। কিন্তু সমস্যা হলো কোনো বাসা আর এলাকা স্থায়ীভাবে হলো না। আমার এই 22 বছরে মনে হয় 10 বার বাসা চেঞ্জ করছে আব্বা, এইবারও তাই হয়েছে। আমার আব্বা একজন, সে অনুযায়ী সবাই সম্মান করে। গত 2 দিন আগে এই বাসায় উঠছি আমরা। আজকে সকালে নতুন বাসার কিছু কেনাকাটার জন্যে তারা বাজারে গিয়েছিল। সকাল থেকে একা, তাই একটু গান শুনছিলাম। তারপর এই কাহিনী। বেলকনি থেকে উকি দিয়ে দেখি মেয়েটা নাই। মেয়েটাকে মনে হলো আমার থেকে বড়। মরিয়ম এসে দরজায় টোকা দিল আর বলল, ভাই, মা ডাকতেছে, খেয়ে যাইতি। তুই যা, আমি আসতেছি। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে বিকালে বের হলাম। একটা সিগারেট না খাইলে হবে না। এলাকার এক চিপার চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা আর একটা বেনসন খাইলাম। শরীরটা চাঙ্গা হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়াতে বসলাম। পরদিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম বাসার নিচে। পাশের বাসা থেকে একটা মেয়ে বের হলো। আমি আর চোখে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এ তো ওই মেয়েটা। আমি না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কে জানি আমাকে ডাক দিল। মনে হলো মেয়েটা মনে হয় গতকালের ঘটনার জন্য মাফ চাইবে। ওই দেখে যা। আমাকে ডাকছেন? হুম। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলল, গতকাল কি তুই ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলি? আমি মনে মনে ভাবলাম এখন যদি বলি আমি, তাহলে আবার মাইট দিবে নাকি। তার চেয়ে ভালো না করে দেই। না, আমার তো মোবাইলই নাই, গান তো দূরের কথা। মিথ্যা বলবি না। মোবাইল যদি পাই তাহলে মোবাইল কিন্তু আমার। না মানে মোবাইল আছে কিন্তু গান আমি শুনি নাই, সত্যি বলছি। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। আমার স্পষ্ট খেয়াল আছে তুই ছিলি এটা। সত্যি বলছি আপু। থাবড়াইয়ার সব দাঁত ফালায় দিব আবার মিথ্যা বললে। সরি আপু, মাফ করে দেন। নেক্সট টাইম যদি এইরকম জোরে সাউন্ড দিয়ে গান শুনোস তাহলে তোর খবর আছে। চর খাওয়ার আগে ভাগ। আমি সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম।
ভাবলাম মাফ চাইবে, কিন্তু হলো কি, আমি মাফ চেয়ে কুল পাই না। দূর এসব আলতু ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কলেজ থেকে এসে লিফটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্ল্যাট হলো 6 তলায়। তখনই বাড়ির মালিকের ছেলের সাথে দেখা হলো। ওনার নাম নিলয়। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো। কোথায় গিয়েছিলা? কলেজে। তুমি জানি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার। ভালো করে পড়াশোনা করো। জি ভাই। তুমি বলে জোরে সাউন্ড দিয়ে গান শোনো। আরে ভাই তেমন কিছু না, একটু শুনছিলাম। গান শোনো ঠিক আছে, কিন্তু সাউন্ড কমিয়ে শোনো। পাশের বাড়ি থেকে কমপ্লেন দিয়েছে আমার কাছে। ওকে ভাই। ওকে, যাও তাহলে। আমি রুমে চলে আসলাম। ভাবলাম কি আজব মেয়ে রে বাবা, নিজে কতক্ষণ বকলই, আবার বাড়িওয়ালার কাছে বিচার দিল, আবার আমার হাতও ঢিল দিয়ে কেটে ফেললো। এসব ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আমি পাশের বাড়ির ছাদে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটা মনের সুখে সিগারেট টানতেছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। ভাবলাম পরে ব্ল্যাকমেল করে কোনো মায়ের জায়গা থেকে বাঁচা যাবে। আমি বেলকনিতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর মেয়েটাকে দেখতে লাগলাম কি করে। বেলকনিতে আমাকে দেখে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে তুই সারাদিন ব্যালকনিতে কি করস? আমি কান থেকে হেডফোন খুলে বললাম, সারাদিন বেলকনিতে মানে মাত্রই তো আসলাম। আর আমাদের বেলকনিতে আমি আসবো না? না তুই আসবি না। কেন আসবো না? ভাড়া দিয়ে থাকি না। আবার মুখের উপর তর্ক করস? তর্কের কি আছে? আমাদের বেলকনিতে আমি আসবো না তো কে আসবে? যত সব আজাইরা কথাবার্তা। আপনার নামে বাড়িওয়ালার কাছে বিচার দিব। আমি আজাইরা কথাবার্তা বলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরে যদি আমি এ বাসা থেকে বের না করি তাহলে আমার নাম সুবর্ণা না। তাহলে মেয়েটির নাম সুবর্ণা। যাই হোক, নামটা পছন্দ হয়েছে। আপনি বালডা ফালাইবেন। আমি বকা দিয়ে সাথে সাথে মুখে হাত দিয়ে বসলাম। কি বললি তুই? কিছু না, বলছি আপনার নামটা অনেক কিউট। ফয়সলামি করস? তুই ভুলে যাস না আমি তোর থেকে বড়। জানি আপু। যা ভেতরে যা, ব্যালকনিতে যেতে না দেখি। ওকে আপু। এই বলে আমি ভিতরে চলে আসলাম। আসলে ওদের বাড়িটা 5 তলা, কিন্তু আমরা থাকি 6 তলা, যার কারণে ওদের ছাদ আমার বেলকনির সমান সমান হয়। আমি বিকালে বের হলাম, একটা চিপা বিচারতেছি যেখানে শান্তি মতো সিগারেটটা খাওয়া যাবে। অবশেষে মনে হলো পাইছি। আমি সোজা চিপায় ঢুকে গেলাম। গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা আর আরেকটা মেয়ে বসে আছে। তারা মনের সুখে সিগারেট টানতেছে। আমাকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। বলল, কিরে তুই এখানে কি করস? তেমন কিছু না আপু, এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। এলাকা ঘুরবি ভালো কথা, কিন্তু তুই এই চিপায় কেন? আমি ভাবছিলাম এখান দিয়ে কোনো রাস্তা আছে। আমার তো বিশ্বাস হয় না। এই সাদিয়া, ওকে চেক কর তো। সাদিয়া চেক করে আমার কাছ থেকে একটা বেনসন পেল। বেনসনটা নিয়ে সুবর্ণার কাছে দিল। সুবর্ণা বলল, আমিও ভাবছিলাম তুই কি করে এত সাধু হতে পারস। আসলে আপু এইটা আমার না, ওই সামনে আমার এক বন্ধুর জন্য কিনছিলাম। একদম চুপ। এত মিথ্যা কথা তুই কোথার থেকে বলস? সরি আপু। তুই যে সিগারেট খাস এটা সোজা তোর বাপের কাছে বিচার যাইবে। কিন্তু আপনিও তো খান। আমার সাথে তোর তুলনা? হুম। এখন বিচার না দিতে পারি একটা শর্তে। কি? আমাদের দুজনকে তোর খাওয়াতে হবে। আমি এই ফাঁকে ওই দিন যে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল ওই ছবিটা সুবর্ণাকে দেখাইলাম। সুবর্ণা দেখে কতক্ষণ হাসলো, তারপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবিগুলো দেখাইলো। দেখে আমি পুরো অবাক। দেখি সুবর্ণা ওপেনলি সিগারেট মুখে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারপর একটা দুইটা না, অনেকগুলো। আমার মুখের অবস্থা দেখে সুবর্ণা বলল, এখন যাবি নাকি তোর বাবার কাছে যাব? যাইতাছি আপু। আমি দোকান থেকে তাদের জন্য আইসক্রিম নিয়ে গেলাম। আইসক্রিম পেয়ে ওদের আনন্দ আর দেখে কে, এতক্ষণে আমার ওই বেনসনটা ওরা সাবার করে ফেলেছে। আমি বললাম, আপু আমি তাহলে যাই। দাঁড়া, আমিও যাব। সাদিয়া, জায়গা, পরে কথা হবে। রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞেস করলো, কিরে তোর নাম কি? সাকিব। কিসে পড়স? অনার্স সেকেন্ড ইয়ারে। ভালো। এতক্ষণে সে আইসক্রিম খেয়ে শেষ করলো আর বলল, শুন,
এখন থেকে আমাকে প্রতিদিন একটি করে আইসক্রিম খাওয়াতে হবে, না হলে তোর বাপের কাছে বলে দেব। আমি এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা দেখে সুবর্ণা হেসে শেষ। আমি তার হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোনো মেয়ে হাসছে নাকি কোনো পরী হাসছে সেটাই ধরা মুশকিল। হাসতে হাসতে বলল, আরে মজা করছিলাম। মজা তো করবেনি, এখন একটা দোষ পাইছেন না? ওই দেখ তোর বাপ, এখন কিন্তু গিয়ে বলবো। দেখি আব্বা কার সাথে জানি কথা বলতেছে। কিন্তু সুবর্ণা আপু জানলো কি করে এইটা আমার আব্বা? না আপু প্লিজ বললেন না, আপনি যা বলবেন তাই খাওয়াবো। ভয় পাস না, যা বলবো না। ধন্যবাদ আপু, আর ভুলেও আপনার সামনে পড়বো না বলে দিলাম এক দৌড়। দৌড়ে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। কিছুক্ষণ পর মরিয়ম একটা অঙ্ক নিয়ে আসলো, ওইটার সমাধান করে দিতাম। সে এবার জেএসসি দিবে। আমি তাকে কিছুক্ষণ বুঝাইয়া অঙ্কটা সমাধান করলাম। যাওয়ার সময় বলল, ভাই 100 টাকা দে তো। 100 টাকা দিয়ে কি করবি? দে তুই, মজা খামু। বাইরের জিনিস খাইলে পেটে অসুখ করবে, যা ভাগ। দে ভাই। দাঁড়া, তুই নানি ব্যাগে কই? মানিব্যাগ আমার টেবিলের উপর ছিল, ওইখান থেকে মানিব্যাগ নিয়ে মানিব্যাগ থেকে 100 টাকার নতুন নোটটা নিয়ে মানিব্যাগ ঢিল দিয়ে ভেঙচি মেরে চলে গেল। আমি কিছু বলারও টাইম পাই নাই। আমি ইশারার নামাজে পড়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় মা এলো আর বলল, সাকিব যা তো, মরিয়ম পাশের বাসায় সুবর্ণাদের কাছে গেছে। কোন সময় গেছে এখনো আসেনি, যা গিয়ে নিয়ে আয়, আর কয়দিন পর পরীক্ষা। ওইখানে কি করে? জানি না, কার বলে বার্থডে। ওইখানে যেতে দাও কেন? চিনি না, জানি না। তার এক ক্লাসমেট থাকে ওই বাসায়, আমি যেতে দেই নাই, পরে সুবর্ণা এসে নিয়ে গেছে। সুবর্ণা আবার কে? পাশের বাড়ির বাড়িওয়ালার বড় মেয়ে। আমি যেতে পারবো না। জানা, অনেক রাত হয়ে গেছে। কত তলার? কোন ফ্ল্যাট? 4 তলার বাম পাশের ফ্ল্যাট। যাইতাছি। মা চলে গেল। ওই বাসায় গেলে আবার যদি সুবর্ণার সাথে দেখা হয়, পরে আবার কি জানি হয়। যাই হোক, আমি শরীরে বডি স্প্রে করে বের হলাম। পাশের বাড়ির দরজার মধ্যে দিয়ে ঢুকলাম। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠে যাই। আমি 2 তলায় উঠলাম। খেয়াল করলাম ওপর থেকে কে জানি গান গাইতে গাইতে নিচে নামতেছে। আমাকে পাশ কেটে চলে গেল। মনে মনে ভাবলাম, মনে হয় বেঁচে গেছি। এই বাসার সব মেয়ে মনে হয় সুবর্ণার মতোই হবে। এসব মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু না, মেয়েটি মনে হয় কিছু বলল। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে। আপনাকে আগে তো এই বাসায় দেখি নাই। এখানে কি করছেন? আমি পাশের বাসায় থাকি। এখানে এসেছি সুবর্ণা আপুদের বাসায়। কিন্তু এই বাসায় তো কোনো সুবর্ণা থাকে না। কি বলেন? আমাদের মা তো বলল 4 তলার বাম পাশের ফ্ল্যাটে থাকে। আপনার মা কিছু জানে না? সুবর্ণারা থাকে এই বাড়ির পরের বাড়িতে। না, এই বাসায় থাকে। শুনেন, আমি এই বাসায় 10 বছর ধরে থাকতেছি, আমি জানি না? কিন্তু মা তো বলল, আর আমিও দেখছি সুবর্ণা এই বাসায় থাকে। বললাম না এ বাসায় থাকে না। এখন যদি আপনি উপরে যান তাহলে আপনার নামে কমপ্লেন দিব। আপনি এই বাসায় চুরি করার জন্য ঢুকছেন। এই মেয়ের এই কথা শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটি বলে কি দেখো, জানতাম মালিক যেমন ভাড়াটিয়ারা তো ওই রকম হবে। কি বলবো কিছুই বুঝতেছি না। আমি বললাম, যান আপনি গিয়ে বলেন। মেয়েটা আমার হাত ধরে চিৎকার করতে থাকে, চোর ধরছি চোর, চোর ধরছি চোর। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন বলছি। ওপর থেকে এক মেয়ে এসে বলল, মিলি কি হচ্ছে এখানে? আমি চেয়ে দেখি সুবর্ণা। যাক, মনে হলো বাঁচা গেল। তার মানে শয়তান মেয়েটার নাম মিলি। আপু চোর ধরছি, আপনাদের ফ্ল্যাটে চুরি করতে আসছে। মিলি, ওকে ছাড় আর নিচে যা। সবার সাথে এরকম করতে নেই। যাচ্ছি আপু। মিলি চলে গেল। আমি বললাম, আপু আমি কিছুই করি নাই। ও আমাকে কথার প্যাচে ফেলে চোর চোর বলতেছে। এই কথা শুনে সুবর্ণা কিছুক্ষণ হাসলো আর বলল, তোর মতো বোকা আমি আর দেখিনি। একটা পিচ্চি মেয়ে তোকে কি বোকাটাই না বানালো। এই বলে আরও কতক্ষণ হাসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সুবর্ণার হাসিটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা একটা আধুনিক ডিজাইনের 3 পিস পরছে, একেবারে তাকিয়ে থাকার মতো। সারাদিন তাকিয়ে থাকলেও মনের তৃপ্তি মিটবে, কিন্তু আমার তো বড় আপু লাগে। আমি কেন তাকাতে যাব?
সুবর্ণা বলল, বল কেন আসছস? মরিয়মকে নিতে। ও, উপরে আয়। আমি সুবর্ণার পিছনে পিছনে ওদের ফ্ল্যাটে গেলাম। মরিয়মকে ডাক দিল। মরিয়ম আসলে সুবর্ণা মরিয়মের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি মরিয়মকে নিয়ে আসার সময় জিজ্ঞেস করলাম, তুই সুবর্ণা আপুদের সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ড করলি কিভাবে? সুবর্ণা আপুর ছোট বোন আমার ক্লাসমেট। ও, তুই সুবর্ণা আপুর নাম জানলি কোথা থেকে? মা বলেছে। সুবর্ণা আপুকে আমার খুব ভালো লাগে। কেন? আমাদের সাথে খুব হাসি খুশি থাকে আর অনেক অনেক মজার কথা বলে, যেগুলো শুনলে তুইও হাসতে হাসতে শেষ হয়ে যাবি। ভালো। আমি বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণার আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নিলয় ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে আর কি যেন কথা বলছে। আমি মোবাইল বের করে একটা ছবি তুললাম। কিছুক্ষণ পর দেখলাম সুবর্ণা আপু রেগে গেল আর কাঁদতে লাগলো। আমি তেমন কিছুই বুঝলাম না। মনে হলো সুবর্ণা আপু চলে যাবে, তাই আমিও চলে আসলাম। ভাবলাম সুবর্ণাকে এই ছবি পাঠিয়ে কিছু টাকা কামানো করা যাবে। আমি বাসায় এসে রাত 1টার সময় দেখি সুবর্ণা আপু অ্যাক্টিভ। আমি নক দিলাম, এই প্রথম। হ্যালো আপু, আমি সাকিব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। কি বল? আমি তাদের অন্তরঙ্গ ছবিটা পাঠিয়ে দিলাম। কি চাস বল? আমি একটা নাম্বার দিয়ে বললাম, এই নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিন। মনটা ভালো না, জ্বালাস না। এখন আমি কি করব? টাকা দেন, না হলে ছবি ভাইরাল। কিছুক্ষণের মধ্যে দেখি বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসলো। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। টাকা চেক করে দেখি সত্যি সত্যি টাকা দিয়ে দিছে। আমি বিছানা থেকে উঠে নাচা শুরু করলাম। ভাবলাম সুবর্ণা আপু হয়তো ভালো হয়ে গিয়েছে। এমন সময় আমার মোবাইলে কল আসছে। দেখি সুবর্ণা আপুর নাম্বার। ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুবর্ণা। আপু, আপনি এত রাতে? কিছু বলবেন? তুই যে ছবিটা তুলেছিলি ওই ছবিটা এখন কাট। টাকা যেহেতু দিয়েছেন ছবি অবশ্যই কাটবো। তুই আমার থেকে টাকা নিছত না, এর থেকে ডাবল আমি তোর থেকে নিব। দেখবো। আজ খালি আমার মনটা ভালো না দেখা বেঁচে গেছস। এই বলে ফোন কেটে দিলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, যাক অবশেষে সুবর্ণা আপুকে একটা শাস্তি দিতে পারলাম। যাক, মনটা অনেক শান্তি লাগতেছে। পরদিন সকালে কলেজে গেলাম। কলেজ থেকে রিক্সা দিয়ে আসতেছি, দেখি সুবর্ণা এক জায়গায় বসে আছে। আমি রিক্সা থেকে নেমে 2টা আইসক্রিম নিয়ে কাছে গেলাম আর বললাম, আপু ধরেন। আপু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল আর হাত থেকে একটা আইসক্রিম নিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া ধরলাম। আপু আমাকে ইশারায় বসতে বলল। আমি পাশে বসলাম, কিন্তু অনেকখানি দূরে। আমি বললাম, আপু একটা কথা বলতে পারি? বলবো? না, চুপচাপ বসে থাক। ওকে। অনেক পার হয়ে গেল, ততক্ষণে আমার আইসক্রিম খাওয়া শেষ। আমি বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর আমি বললাম, আপু সিগারেট আনবো? ছেড়ে দিয়েছি। এই বলে আপু দাঁড়িয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমার হাসি মুখটা উবে গেল। আমি ফেল করে তাকিয়ে রইলাম আপুর মুখের দিকে। আপু বলল, তোর সাহস কি করে হয়? তোর সাহস হয় কি করে আমাদের অন্তরঙ্গ ছবি তুলতে? তুই কয়দিন হয়েছে এই বাসায় আসছস? ওই দিন সিগারেট খাইছিস, ওইটার ছবি তুলছ, কিছু বলি নাই। আবার আমার কাছে টাকাও চাই, কত বড় সাহস! এই বলে আমাকে আরো 2টা চড় দিল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কিছুই বলছি না, নিচের দিকে তাকিয়ে রইলাম। আমি মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে নিয়ে দিয়ে দিলাম। দে আমার টাকা দে। গতকাল মনটা ভালো ছিল না বলে তোকে কিছু করিনি, না হলে রাতেই তোকে একটা শিক্ষা দিয়ে ছাড়তাম। সরি আপু। রাখ তোর সরি। আর যদি জীবনে তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর তোকে এই সপ্তাহের ভেতরে বাসা ছাড়তে হবে। প্লিজ আপু, বাড়িতে কিছু বললেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আপু। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার সামনে পড়িস না। আপু, আর জীবনেও আপনার সামনে আসবো না। যত সব ছ্যাঁচড়া মানুষ, কোথা থেকে যে এগুলো আসে। আর শোন, তোকে যেন আর ব্যালকনিতে না দেখি। আচ্ছা। সুবর্ণার মোবাইলে কে জানি কল দিল। কথা বলতে বলতে চলে গেল। আমি বোকার মতো বসে রইলাম। কোথা থেকে কি হয়ে গেল। মোবাইলটা বের করে দেখি চরের দাগ হয়ে গেছে। এমন দজ্জাল মেয়ে আমি জীবনেও দেখি নাই।
মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। একটা সিগারেট ধরাইলাম, অনেকক্ষণ বসে রইলাম। বাড়িতে গিয়ে কি করব? মা যদি চরের দাগ দেখে তাহলে আমার খবর আছে। না, চরের দাগ এখনো যায় নাই। কি করব কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা প্রায় কাছাকাছি। দেখি সুবর্ণা আপু আবার আসতেছে। এসে আমাকে বলল, তুই বেহায়ার মতো এখনো এখানে বসে আছস? তোর লজ্জা শরম বলতে কিছু নেই? আপনার প্রবলেম কি? আমাকে মারছেন, এরপরেও মনে ঝাল মিটে নাই? না, তোরে আমার সারাদিন মারলেও মনের ঝাল মিটবে না। তুই যা এখান থেকে, না হলে কিন্তু আরেকটা দিব। না, আমি যাব না। আপনার মন চাইলে আপনি যান। যাবি না দেখাচ্ছি মজা। এই বলে সুবর্ণা মারতে আসলো। আমি হাত ধরে কাছে টেনে এনে বললাম, আমি যাব না, কারণ একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে, বুঝছেন? এই বলে সুবর্ণার হাত ছেড়ে দিলাম। তোকে দেখে নিব আমি। বলতে বলতে এক রিকশায় উঠে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। দেখি সামি আসতেছে। সামি আমার ক্লাসমেট, সে এই এলাকায় থাকে। এসে বলল, কিরে দোস্ত, কি খবর? ভালো না। কি হয়েছে? তেমন কিছু না। তোর সাথে যে দেখলাম একটু আগে একটা মেয়ে কথা বলছে, তাকে চিনিস? চিনি। এই মেয়ের নাম সুবর্ণা না? আমাদের পাশের বাড়ির বড় আপু। কি শেষ বুঝিয়ে বলো। আচ্ছা, সুবর্ণা আপু সম্পর্কে যা জানিস সব বল। তুই যে বাসায় থাকোস ওই বাসার মালিকের ছেলে কিন্তু নিলয় ভাই। তো নিলয় ভাই সুবর্ণা আপুর ভালো সম্পর্ক ছিল। নিলয় ভাই মনে হয় বলেছিল সুবর্ণাকে বিয়ে করবে 4-5 বছর আগে, কিন্তু তখন নিলয় ভাইয়ের চাকরি ছিল না। বলছিল সুবর্ণা ওয়েট করবে নিলয়ের জন্য, কিন্তু এই কিছুদিন আগে নিলয় ভাই এর একটা ভালো চাকরি হয়েছে। এখন বলে নিলয় আর বিয়ে করবে না সুবর্ণাকে, কারণ সুবর্ণা বলে বয়স বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যাপার। কিন্তু তুই কি করে জানলি এত কথা? আমি মনে মনে এই কারণে সুবর্ণা আপু এরকম খিটখিটে খারাপ মেজাজ দেখায়। আমার মা আর নিলয় ভাইয়ের মা বান্ধবী, যার কারণে মা মাঝে মাঝে তাদের বাসায় যায়। ও দোস্ত, সুবর্ণা চেহারা কিন্তু অনেক সুন্দরী। তুই দেখ চান্স নিতে পারস কিনা? আমি এই জীবনে অসম্ভব। আমি তাকে আমার গাল দেখিয়ে বললাম, দেখছো কি করছে আমাকে? আরে ভাই, রাগ করিস কেন? তোর বড় না তোর উপর একটু অধিকার খাটাতেই আসবেই। আরে জ্ঞানী, বস তো। লাস্টের বেঞ্চে ফেল করিস প্রতি ইয়ারে, এখন আইসত আমারে জ্ঞান দিতি। কথাটা কিন্তু খারাপ বলছি না। সিগারেট খাবি? দে। আমি আর স্বামীর সিগারেট খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। কোনো রকম শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাকে বলে দিলাম খাবো না। রাতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মনে করেন আপনি একটা ছেলের জন্য 4-5 বছর ধরে ওয়েট করতেছেন, সে আপনাকে বিয়ে করবে বলে, কারণ আপনি তাকে ভালোবাসেন। এখন 5 বছর পর বলে সে আপনাকে বিয়ে করবে না, কারণ আপনার বয়স বেশি হয়ে গেছে। সুবর্ণার ক্ষেত্রে সেটাই হয়েছে। নিলয়ের জন্য সে তার অর্ধেক জীবন দিয়ে দিছে। সুবর্ণার বয়স 25 বছর। এতদিনে তাকে কত মানুষ দেখতে আসছে নিলয়ের জন্য, সে তাদের না করে দিয়েছে। আর ফ্যামিলির কত কথা শুনতে হয়েছে সুবর্ণার। কিন্তু ওই দিন রাতে নিলয়ের কথা শুনে সুবর্ণা অবাক হয়ে যায়। নিলয় বলে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে সুবর্ণা অনেক কাঁদে। নিলয় যে তার সাথে এমন একটা চিট করবে এটা সে কল্পনাও করতে পারেনি। নিলয় তার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু সুবর্ণা এখনো আশা ছাড়েনি। একজন না একজন সুবর্ণার জন্য আসবেই। কয়েকদিন ধরে সুবর্ণাকে পাশের বাড়ির এক ভাড়াটিয়া অনেক জ্বালাইতেছে। গতকাল রাতে সাকিব নক দিয়ে একটা ছবি পাঠিয়ে বলে 5,000 টাকা দিতে। কিছুক্ষণ আগে নিলয়ের সাথে সম্পর্ক শেষ করে আসে, যার কারণে মনটা খুব খারাপ ছিল। তাই কোনো চিন্তা ভাবনা না করেই টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু আজকে সুবর্ণা তাকে ইচ্ছে মতো ধোলাই দিয়েছে। পিচ্চি ছেলে, কথা বলে বেশি। আরেকদিন সামনে পড়ুক, আচ্ছা মতো আরও কিছুক্ষণ ধোলাই দিবে। এমন সময় সুবর্ণার মা ঘরে প্রবেশ করলো। সুবর্ণা খেয়াল করলো তার মার চোখে মুখে রাগের আগুন জ্বলছে। দিলি তো সব শেষ করে। কি শেষ করলাম? এতদিন তুই ওই নিলয়ের জন্য তুই সব শেষ করে দিলি, কোনো লাভ হলো? আর তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি।
নিলয় যে এত বাটপারি চিটারি করবে আমার সাথে সেটা কি আমি জানতাম? তোরে কতবার বলছিলাম বিয়েটা করে নে, শুনলি না আমার কথা? পাড়ার মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার কিছু করার আছে এখানে? তুই কি করবি? সব জ্বালা আমার। যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে আজ এমন ভোগান্তি পোহাতে হতো না। আর যাতে নিলয়ের আশেপাশে তোকে না দেখি, আল্লাহ আল্লাহ কর যাতে তোরে কেউ দেখতে আসে। সব শেষ করলি তুই। এই বলে সুবর্ণার মা বের হয়ে গেল। সুবর্ণার মনটাই খারাপ হয়ে গেল। দূর ভালো লাগে না কিছু, যাই ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে এক কোনায় বসে মোবাইল টিপতেছে। এখন একটা সিগারেটকে অনেক মিস করতেছে সুবর্ণা। সাকিবের ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে সাকিব বেলকনিতে বসে গিটার বাজাইতেছে। সাকিব সুবর্ণাকে দেখে চলে গেল। সুবর্ণা হেসে শেষ। মনে হয় সত্যি অনেক ভয় পেয়েছে। সুবর্ণা বাসায় এসে ঘুমিয়ে যায়। আমি পরদিন সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে সামির সাথে দেখা। কিরে খবর কি? ভালো, চলো ওই জায়গায় বসি। আমি আর সামি একসাথে বসে কথা বলতেছি। এমন সময় দেখি সামির গার্লফ্রেন্ড আসছে, সাথে আরেকটি মেয়ে। আমাকে দেখে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। সামির গার্লফ্রেন্ডের নাম জাকিয়া। জাকিয়া বলল, সামি, এই হলো নাদিরা, আমার কাজিন। সে এই কলেজে নতুন আসছে। ভালো। সামি তোরা কথা বল, আমি যাই। আরে বসো না, আমিও তো যাব। ওকে। সামি আর জাকিয়া উঠে চলে গেল। একটু দূরে গিয়ে বসলো। নাদিরা বলল, ভাইয়া, বুঝতে পারি। বসেন, আমার একটু কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এই সামি যাই, পরে কথা হবে। আমি রিক্সা দিয়ে বাসায় আসতেছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ব্যাংক। মনে হলো আরে আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই, যাই ব্যাংক থেকে ঘুরে আসি। রিক্সা দাঁড় করিয়ে ব্যাংকে ঢুকে গেলাম। তাকিয়ে দেখি অনেক মানুষ। কার কাছে যাব? সামনে একজনকে বললাম, ভাই আমি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলব। আমি 3 তলায় এসে জমির ভাইয়ের টেবিল বের করলাম। দেখি অনেক মানুষ। কি করব? আমি 2-1জনকে টপকিয়ে বললাম, ভাই নতুন একটা অ্যাকাউন্ট খুলব। আমি 3টা টেবিল পাস করে দেখলাম 4 নাম্বার টেবিলটা অনেক দূরে, কিন্তু টেবিলটা খালি। আমি টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসছে না। ভাবলাম চলে যাই। চলে যাব এমন একটা সময় একটা মেয়ে এসে বলল, কি লাগবে বলেন? আমি তাকিয়ে অবাক না হয়ে পারলাম না। দেখি সুবর্ণা আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করব? আমি চেয়ার থেকে উঠে চলে আসতে লাগলাম। ওই দাঁড়া, কোথায় যাস? এখানে আস। আমি আবার কাছে গেলাম, চেয়ারে বসলাম। কি জন্য আসছত? একটা অ্যাকাউন্ট খুলবো, জমির ভাই পাঠিয়েছে। কার জন্য? আমার জন্য। আগামীকাল এটা পূরণ করে নিয়ে আসবি। রাখেন আপনার ফর্ম, আমি আর ব্যাংকের মুখই দেখব না। তোরে বলছি না ফর্ম নিতে? ফর্ম পূরণ করবি আর সাথে তোর আইডি কার্ডের ছবি নিয়ে আসবি। ওকে, এখন আমি যাই। এই বলে সোজা আমি বাসায় চলে আসলাম। আগে যদি জানতাম এখানে সুবর্ণা চাকরি করে তাহলে সেখানে আমি জীবনেও যাইতাম না। এখন সামনে পড়লে আবার একটা ঝামেলা করবে, আর ভুলেও সুবর্ণার সামনে পড়া যাবে না। এভাবে অনেক দিন চলে গেল। একদিন নিলয় ভাই এসে তার বিয়ের কার্ড দিয়ে গেল। দেখি আর 1 সপ্তাহ পর নিলয় ভাইয়ের বিয়ে। সুবর্ণা বেচারি মনে হয় কেঁদে কেঁদে শেষ। ঠিকই আছে, এটা তার প্রাপ্য। আমাকে অনেক জ্বালিয়েছে। আমি বিকালে বেলকনিতে গিয়ে গিটার বাজাইতেছি। নিচে তাকিয়ে দেখি সুবর্ণা এসেছে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে কি করিস? গিটার দেখিয়ে বললাম, পরে তুই আর ব্যাংকে যাস নাই কেন? আপনিই তো বলছিলেন আপনার সামনে না পড়তাম। আরে মজা করছি। মজা করছেন? সামনে পড়লে পরে আবার মারতেন। আরে মারতাম না, তুই নিচে আয়, তোর সাথে এক জায়গায় যাব। না, আমি আপনার সাথে কোথাও যাব না। না গেলে পরে খবর আছে। ভালো হয়েছে, আপনার সাথে কোথাও যাব না। আয় প্লিজ। আসবো একটা শর্তে, আমাকে মারতে পারবেন না। ওকে মারবো না। আমি রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। দেখি সুবর্ণা আসলো। আমি বললাম, কোথায় যাবেন আপু? চল দেখি কোথায় যেতে পারি। সুবর্ণা রিক্সা ডাক দিতে যাবে। আমি বললাম, আপু আমি রিক্সা দিয়ে যাব না। তো কিভাবে যাবি? হেঁটে যাব। তুই এতখানি রাস্তায় হেঁটে যাবি? আচ্ছা রিক্সা 2টা নেন। আমি তো দুটোই নিতাম, তোর মতো আবালের সাথে কে বসবে?
সুবর্ণার এমন কথায় আমার মনের মধ্যে আঘাত লাগলো। আমার হাসি মুখটা কালো হয়ে গেল। কথাটা অন্যভাবে বলতে পারতো, যেমন ওকে তুই যখন আমার সাথে বসবি না তাহলে দুইটাই নেই, এভাবে কথাটা বলতে পারতো। মনটাই চাচ্ছে সুবর্ণার সাথে কোথাও না যাইতে। সুবর্ণা বলল, কিরে যাবি নাকি রিক্সায় ওঠ? আমি রিকশায় উঠলাম। মনটাই চাচ্ছে না কোথাও যাইতে। কিছুক্ষণ চলার পর একটা ফোন আসলো। ধরে দেখি কিরে তুই কই? সামি। কেন? এলাকার পাশে একটা বাগানে আছে না, ওইখানে আয়। না রে দোস্ত, আসতে পারবো না। আয় না বেটা, অনেক মজা হবে। আমি আছি, জাকিয়া আছে, নাদিরাও আছে। না রে দোস্ত, এখন আসতে পারবো না। আমি এক জায়গায় যাইতেছি। তুই কোথায় যাইতেছস? জানি না, একটু পরে ফোন কর। আমি রিক্সা থেকে নেমে সুবর্ণাকে জিজ্ঞেস করলাম, আপু কোথায় যাইতেছেন? যাবি নাকি রিক্সায় ওঠ? কেন, তোকে বলছি না আমার সাথে আসতে? না, বলেন কোথায়। ওই যে সামনে বাগানে। ওকে। স্বামীকে ফোন দিয়ে বলে দিলাম আমি আসতেছি। তো সেখানে চলে আসলাম। দেখি স্বামীরা এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আমি সুবর্ণাকে বললাম, ওই যে আমার বন্ধুরা, আপনি একটু ঘুরেন, আমি তাদের সাথে কথা বলে আসি। না, ওদের সাথে পরে যাস, চল এদিকটা থেকে হেঁটে আসি। প্লিজ আপু একটু দাঁড়ান, তাহলে আপনিও চলেন। না, আমি যাব না, 2 মিনিটের ভেতরে কাজ শেষ কর। ওকে। আমি স্বামীদের কাছে যাই। স্বামী বলল, দোস্ত আসো তো বস। না রে, সুবর্ণা আপু আসছে, কি বলবি বল। আরে তারে আবার নিয়ে আসতে গেলি কেন? সেই তো আমাকে এখানে নিয়ে আসলো। তারে বল চলে যেতে। পাগল নাকি? পরে আমার খবর আছে। প্লিজ ভাইয়া থাকেন না। নাদিরা ঠিকই বলেছে। না রে দোস্ত, আমি তাদের সাথে পরে দেখা করব। এই বলে আমি চলে আসলাম সুবর্ণার কাছে। সুবর্ণা বলল, চল ওই দিকটায় যাই। ওকে চলেন। আমরা দুজন হেঁটে সামনে গেলাম। দেখি আইসক্রিমের দোকান। আমি সেখান থেকে গিয়ে আইসক্রিম আনলাম, সুবর্ণাকে একটা দিলাম। সুবর্ণা বলল, চল ওইখানে গিয়ে বসি। ওকে। আমি আর সুবর্ণা গিয়ে বসলাম এক জায়গায়। আমি অনেকখানি দূরে বসলাম। সুবর্ণা বলল, তুই কি আমাকে ভয় পাস? হুম, অনেক। ভয় পাবি কেন? আমি কি বাঘ না ভাল্লুক? না, আপনি অনেক রাগী, তাই আপনাকে অনেক ভয় করে। আরে না, হুম। আসলে তোকে অনেক মারছি, সেজন্য সরি। আমি কিছু বলতে যাব, পিছন থেকে নাদিরা বলল, সাকিব ভাইয়া আপনার সাথে কথা ছিল। আমার সাথে? হুম। আপু একটু বসেন, আমি আসতেছি। আমি উঠে নাদিরার সাথে গেলাম। কি বলবা বলো? আপনাকে অনেক আগেই বলতে চাচ্ছিলাম এই কথাটা, কিন্তু সাহস হচ্ছিল না। বলেন। আমার আপনাকে ভালো লাগে। আমি এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই পর্যন্ত আমাকে কেউ বলল না আমাকে ভালো লাগে কিংবা আমাকে পছন্দ করে। আজ এমন কথা শুনে সত্যি অবাক লাগছে, আর নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। নাদিরা খুব সুন্দরী। আমি মনে মনে এমন একটা মেয়ে চাচ্ছিলাম। আমি বলল, ভালো। এই প্রথমবার এমন কথা শুনে ভালো লাগছে। প্লিজ আপনার নাম্বারটা দেন। মোবাইল দিয়ে বলল। আমি মোবাইলের মধ্যে আমার নাম্বার দিয়ে দিলাম। প্লিজ কল ধরেন। ওকে। তাহলে আমি যাই। সাবধানে যাইও। আপনিও। নাদিরা চলে গেল। এতক্ষণ সুবর্ণার কথা মনেই ছিল না। চেয়ে দেখি সুবর্ণা বসে আছে। আমি গিয়ে বললাম, আপু চলেন বাড়ি যাই। ওই মেয়েটা কি বলছে? তেমন কিছু না। বল। আসলে কি জানেন, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে লাইক করেনি। এই প্রথম কোনো মেয়ে আমাকে পছন্দ করেছে। পছন্দ করছে? তোর মতো আবাল বোকারে কে পছন্দ করছে? ওই মেয়েটার কোনো রুচিই নাই। একটু বেশি বলে ফেলছেন না? আসলে তুই যেমন আবাল, তোর কপালে এমন আবালই জুটবে। দে তোর মোবাইলটা দে। ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি যাই। সুবর্ণা বসা থেকে উঠে বলল, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়া, আমিও যাব। না, আমি আপনার সাথে যাব না। ওকে, তুই যাস না, কিন্তু তোর মোবাইলটা দিয়ে যা। আমি কেন আপনাকে আমার মোবাইল দিতে যাব? আরে আজকের রাতের জন্য, তার বদলে তুই আমার মোবাইলটা নিয়ে যা। জীবনেও না। পরে একটা প্যাচে ফেলে আবার আমাকে মারতেন। আমি নাই। আরে না, সত্যি বলছি। আমার মোবাইল নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, শুধু তোর পিচ্চি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো।
পরে একদিন নিয়ে আসলে ইচ্ছা মতো কথা বললেন। আমি এত কিছু জানি না, তোর মোবাইল আমার লাগবে, আর এখন তুই দিবি। না, দিব না। ওকে, তোকে দেখে নেব। দেখেন আমি গেলাম। ওই রিক্সা। আমি আশেপাশে চেয়ে দেখি রিক্সা একটা, আর কোনো রিক্সা নেই। রিক্সা ধরতে গেলে প্রায় অনেকখানি পথ হেঁটে যেতে হবে। আমি ভাবলাম গেলে যাব হেঁটে, প্রবলেম কি? সুবর্ণা বলল, কিরে, রিক্সা তো একটাই, তুই যাবি কি করে? আপনি যান, আমি আসবো নে। আমার টেনশন, আপনাকে মরতে হবে না। কেন, আমার সাথে আস। মরে গেলেও না। মামা, আপনি আপুকে নিয়ে যান, আমি আসতেছি। যা, তুই না আসলে আমার কি? ওই মামা চলেন। দেখি সুবর্ণা চলে যাচ্ছে। একটু সামনে গিয়ে রিক্সা দাঁড় করালো। সুবর্ণা রিক্সা থেকে নেমে সোজা আমার কাছে আসলো। আমার হাত ধরে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে গেল আর বলল, ওই ওঠ রিক্সায়। না, আমি উঠবো না। মায়ের খাওয়ার আগে ওঠ। আমি ভাবলাম নিশ্চয়ই না উঠলে চর মেরে বসবে, তার চেয়ে ভালো উঠে যাই। আমি রিক্সায় উঠে পড়লাম। সুবর্ণা আমার পাশে উঠে পড়ল। একজনের শরীর আরেকজনের সাথে ধাক্কা লাগছে। আমি সুবর্ণার মুখের দিকে তাকালাম, দেখি সুবর্ণা জিনিসটা এনজয় করছে। আমি ভাবলাম ওর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার কি প্রবলেম, আমিও এনজয় করি। যখন আমরা এলাকায় ঢুকি সুবর্ণা বলল, মামা রিক্সা দাঁড় করান। রিক্সা দাঁড় করান কেন? এলাকায় ঢুকছ, এখন আমাকে আর তোকে যদি এইভাবে কেউ দেখে তাহলে তোর 12টা বাজাবে, আমারও 12টা বাজাবে। কি 12টা বাজবে? ইস ন্যাকা, যেন কিচ্ছু বোঝে না। নাম রিক্সা থেকে, আরেকটা রিক্সা নিয়ে আয়। আমি নেমে আরেক রিক্সা নিয়ে বাড়িতে আসলাম। এসে পড়াতে বসলাম। সামনে পরীক্ষা, সবসময় রেজাল্ট খুব ভালো হয় না, মোটামুটি হয়। আর অপেক্ষা করতে লাগলাম কোন সময় নাদিরা ফোন দেয়। সুবর্ণার সাথে আজকে একসাথে এক রিক্সায় বসলাম। এখানে আমার কোনো দোষ ছিল না, বিপদে পড়ে এমন হয়েছে। আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না। আমি পড়াতে মন দিলাম। কে জানি দরজায় কলিং দিল। মা আগে দরজা খুলল। সুবর্ণার মনটা একটু ভালো না। আর কয়েকদিন পর নিলয়ের বিয়ে। নিলয়ের বিয়ে হওয়ার কথা ছিল সুবর্ণার সাথে, ওই বিয়ে হচ্ছে আরেকজনের সাথে। এমন কথা ভাবতেই ভিতরটা কেঁপে ওঠে সুবর্ণার। ওই দিন রাতে সুবর্ণার মা ঘরে আসে। সুবর্ণার মা এসে বলে, কিরে, এখন কি করবি? নিলয় তো বিয়ে করে ফেলতেছে। আমি করব কি? তোর বাবাকে রাস্তায় মানুষ জিজ্ঞেস করে তোর বিয়ের কথা। সব দোষ নিলয়ের। সব দোষ তোর আর তোর বাবার। তুই যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে এমন হতো না। মেয়ের সাথে সাথে বাপেরও তাল দিয়েছে, এখন বোঝো। এমন সময় আব্বা ঘরে ঢুকে মাকে বলে চলে যেতে। আব্বা বলে, তোরা 1 মাস টাইম দিলাম, 1 মাসের মধ্যে তুই কাকে বিয়ে করবি আমাকে জানা। ঠিক আছে আব্বা। 1 মাস পর আমি যাকে বলবো তাকে বিয়ে করতে হবে। ঠিক আছে আব্বা। এই বলে আব্বা চলে গেল। এখন সুবর্ণা পাগলের মতো ছুটতেছে, কিন্তু কাউকে পায় না। একটা সময় ছিল সুবর্ণার জন্য। কত ছেলে পাগল ছিল নিলয়ের মুখের দিকে তাকিয়ে সবাইকে ইগনোর করেছে। সেই নিলয় কুত্তার বাচ্চা এখন অন্যাকে বিয়ে করতেছে। সুবর্ণা একজনকে পাইছে, সেটার কেউ না, সেটা হলো সাকিব। সাকিবকে যদি ভালো করে দেখে তাহলে সাকিব ভদ্র, হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট। সমস্যা একটা, সেটা হলো বয়সে ছোট। কিন্তু সে কি সুবর্ণাকে ভালোবাসবে? ধুর, কোনো মতে বিয়ে করতে পারলেই হবে। ভালোবাসবে না, তার কাছ থেকে ভালোবাসা আদায় করব। এখন কাজ শুধু সাকিবকে লাইনে আনা। আজকে ঠিক করলো সাকিবকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। সেখানে গিয়ে দেখে এক মেয়ে এসে বলে সাকিবকে ভালোবাসে। এই মেয়ের বিচার করতে হবে, তাই বলেছিল সাকিবের মোবাইল দিতে, কিন্তু সাকিব তো দিবে না। আর সুবর্ণাও না নাচরবান্দা। রাতে গিয়ে সাকিবের বাসায় নক করলো। 2 বার নক করার পর সাকিবের মা এসে দরজা খুললো। সুবর্ণা বলল, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন কে মনে পড়ছে, তুমি সুবর্ণা? জি আন্টি, আমি সুবর্ণা। ভিতরে এসো মা। সুবর্ণা ভিতরে গেল, দেখে সাকিবের মা রান্না করছে। সুবর্ণা বলল, আন্টি মরিয়ম কোথায়? ওই রুমে। সুবর্ণা প্রথমে মরিয়মের রুমে গেল। মরিয়ম
সুবর্ণাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। সুবর্ণা আপু, তুমি আসছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি কেমন আছো? জি আপু অনেক ভালো। দেখি তুমি কি করতেছো। মরিয়ম সুবর্ণাকে অনেকগুলো ফুল দেখালো, যেগুলো মরিয়ম নিজের হাতে বানিয়েছে। তারপর কিছু বই দেখালো, যেগুলো সে পড়ছে। আরও অনেক কিছু দেখালো। শেষমেশ পরীক্ষার কিছু সাজেশন দিয়ে সুবর্ণা মরিয়মের রুম থেকে এসে সাকিবের মার কাছে এসে দেখে সাকিবের মা রান্না করছে। সুবর্ণা গিয়ে সাকিবের মাকে হেল্প করতে লাগলো। আরে কি করতেছো? দাও আমি করি। আন্টি নুডলস, আমি খুব ভালো রান্না করতে পারি। আরে তুমি করতে যাবে কেন? তুমি আসছো আমাদের মেহমান। আন্টি লজ্জা দিয়েন না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। মা তুমি যেন কি করো? আন্টি আমি ব্যাংকে চাকরি করি। খুব ভালো, খুব ভালো। আর আমার পোলায় সারাদিন ঘুরে খায় আর পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলেন, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও এই নুডলসটুকু সাকিবকে দিয়ে আসো, আর এটা মরিয়মকে। আন্টি আঙ্কেল বাসায় নাই? না, এখনো আসেনি। ও ওকে, দিন আমাকে দিন। সুবর্ণা মরিয়মকে দিয়ে সাকিবের ঘরে গিয়ে টোকা দিল। আমি ভাবতেছি কে আসলো, কণ্ঠ চেনা চেনা লাগতেছে। ধুর, সেসব দেখে লাভ নাই, আমার পড়া আমি পড়ি। একটু পর কে জানি দরজায় টোকা দিল। আমি বললাম, ভিতরে আসেন। ভিতরে দেখি সুবর্ণা প্রবেশ করলো। সুবর্ণাকে দেখে আমি অবাক। আমি বললাম, আপনি এখানে? এই নুডলস খা। খাবো না। আমি দিছি না, তোর মা দিছে। আপনি আমাদের বাসায় কি করছেন? এসেছি তোর মার সাথে কথা বলতে। মার সাথে কি বলবেন? বলবো তুই আজকে একটা মেয়ের থেকে প্রপোজ পাইছিস এবং তোর নাম্বার নিয়েছে। তোরা আজকে রাতে কথা বলবি, আর বানিয়ে বানিয়ে বলবো তুই মেয়েকে কিস করছিস। তোরা একসাথে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছিস। এমন কথা শুনে আমি স্তম্ভিত। সুবর্ণা বলে কি? আপনি কি চান? তোর মোবাইল রেডি কর। আমি হেসে বললাম, এটা আমাকে আগে বললে হতো না? এই জন্য এসব মাকে বলতে যাবেন কেন? তোর মোবাইল রেডি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু আপনিও তো বলছিলেন আপনার মোবাইলটা আমাকে দিবেন। এনে ধর, লক 2580। ও, নুডলস খা। এই বলে সুবর্ণা চলে গেল, কিন্তু আমার ভিতর থেকে ভয় যাচ্ছে না। যদি বলে দেয় সুবর্ণা মাকে, তাহলে আব্বার কানে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এমনিতেই পরীক্ষার রেজাল্ট ভালো না, আবার যদি শুনে আমি এগুলো করি। আমি আড়ি পেতে শুনতে লাগলাম সুবর্ণা মাকে কি বলে। দেখি একসাথে বসছে নুডলস খাওয়ার জন্য। মা সুবর্ণাকে বলল, শুনছিলাম নিলয়ের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু নিলয়ের বিয়ের কার্ডে দেখলাম অন্য কেউ। এই কথা শুনে সুবর্ণা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি আমি কি ভুল করেছিলাম? নিলয় আমার সাথে কি করে এমনটা করতে পারলো? আরে কেতো না। এই বলে মা সুবর্ণাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আন্টি আমি কি দোষ করেছিলাম? সুবর্ণা কেঁদেই চলল। সুবর্ণার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সুবর্ণার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আসলে সুবর্ণা অনেক কষ্টে আছে। আর 4 দিন পর নিলয় ভাইয়ের বিয়ে। সেই দিন সুবর্ণা কি করবে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? জানি মা, তোমার কোনো দোষ নেই। আসলে নিলয় তোমাকে বুঝতে পারেনি। আর মার সান্ত্বনা দেওয়াতে সুবর্ণা কান্না থামালো। এমন সময় দরজায় কলিং দিল। মা গিয়ে দরজা খুলল। দেখি আব্বা আসছে। আব্বাকে দেখে সুবর্ণা মাথায় কাপড় দিল আর সালাম দিল। আব্বা বলল, তুমি যেন কে? ও পাশের বাড়ির সুবর্ণা। তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো। খাওয়া দাওয়া করেছো? কি খাওয়া দাওয়া করেছো? আমাদের সাথে ডিনার করে যাবে। জি আঙ্কেল। সাকিবের মা ডিনার রেডি করো, তুমি খেয়ে যাবে। মা তুমি এসো আমাদের সাথে। সুবর্ণা মার সাথে রান্না করে চলে গেল। ওইখান থেকে কথা তেমন আসে না। এরপরে শোনা যাচ্ছে সুবর্ণা বলছে,
দেন আন্টি, আমি করি। আমি ভাবলাম সুবর্ণা তাহলে আমার রুমে আসবে। আমি সুবর্ণার মোবাইল টিপতে লাগলাম। উড়াধুরা কতক্ষণ ছবি তুললাম। সুবর্ণার মোবাইল আমার থেকে অনেক ভালো আর দামি। এমন সময় সুবর্ণা ঘরে প্রবেশ করলো আর বলল, কিরে, পড়াশোনা কেমন চলছে? ভালো। আপু, আপনার মোবাইলের সাথে আমার মোবাইল চেঞ্জ করবেন? ভালো না ছাই, আমার মোবাইল তোর পছন্দ হয়েছে? হুম। যা, আজকে থেকে আমার মোবাইল তোর। সত্যি? হুম। আরে মজা করছিলাম, আমার এত লোভ নাই। তুই না বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলবি? ইচ্ছা ছিল, কিন্তু আপনি তো আমাকে মেরেই ফেলতেন যদি আপনার সামনে পড়তাম। হ্যাঁ, তোরে বলছে। দে তোর ফর্মটা। ফর্মটা নিয়ে কি জানি করলো আর বলল আইডি কার্ডের ফটোকপি দিতাম। ফর্মটা নিয়ে আর কলম নিয়ে মোবাইল নিয়ে মার কাছে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো আর বলল, তুই কিছুদিন পর গিয়ে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে আসবি। ওকে আপু। দেখি তুই কি পড়াশোনা করতেছ। সুবর্ণা আমার বই নিয়ে দেখতে লাগলো। সুবর্ণা এটা জিজ্ঞেস করতে লাগলো। আমি সুবর্ণার মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে সুবর্ণা অনেক সুন্দরী। কেন জানি মনে হচ্ছে সুবর্ণার মতোই একটি মেয়ে আমি খুঁজতেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপের ছোঁয়া নাই, তেমন মোটা না আবার তেমন চিকনও না, বলা যায় মাঝামাঝি। বয়সের তুলনায় একদম পারফেক্ট, কিন্তু সমস্যা একটা রয়েই যায়। আমার থেকে বড় যদি ভালোবাসার কথা বলি, না জানি আমাকে খুন করে ফেলে। তার চেয়ে ভালো সেই মিষ্টি মেয়ে নাদিরার সাথে প্রেম করা। কিরে, আমার দিকে তাকিয়ে কি ভাবতেছস? না, ভাবতেছি আপনি অনেক সুন্দরী। কি বললি আবার বল। কিছু না। সুবর্ণা বসা থেকে উঠে আমার কাছে আসলো আর বলল, এবার বল। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু আপনি অনেক সুন্দরী। এই বলে আমি দৌড় দিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হলাম, দেখি মা ডাকছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ডিনার করলাম, সাথে সুবর্ণাও। ডিনার শেষ করার পর আব্বা বলল সুবর্ণাকে বাসায় দিয়ে আসতে। আমি আর সুবর্ণা লিফটে উঠলাম। লিফটে উঠে সুবর্ণা বলল, আসলে আমি একটুও না সুন্দরী। যদি এতই সুন্দরী হতাম তাহলে নিলয় কেন আমার সাথে এমনভাবে করবে কেন? জানি না। দে তোর মোবাইল দে। আমি আমার মোবাইল দিয়ে দিলাম। আমি সুবর্ণাকে বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে সুবর্ণার ফেসবুক আইডি দেখতেছিলাম। দেখি তার সিগারেট খাওয়া ছবিগুলো। কোনো কিছুই না ভেবে সবগুলো ছবি ডিলিট করে দিলাম। না জানি পরে কি করে। দূর দেখা যাবে। সুবর্ণা মোবাইল নিল কী জন্য সেটাই তো বুঝলাম না। রাতে তো নাদিরার ফোন দেওয়ার কথা, তাহলে কি নাদিরার সাথে কথা বলার জন্য নিয়েছে? ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গিয়ে স্বামীর সাথে দেখা। স্বামী বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছ কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছে। তুই জানলি কি করে? জানবো না। রাতে নাদিরা তোর মোবাইলে ফোন দিয়েছিল, পরে সুবর্ণা ধরছে। ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলেছে। বলেছে যদি তোর আশেপাশে তারে দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনেও দিতাম না। আর সুবর্ণা আমাকে থ্রেট দিয়েছে, যদি মোবাইল না দেই তাহলে বলে দিবে আমার আর নাদিরার কথা। কি বলবে? তোদের তো আগামীকালই দেখা হলো আর প্রথম কথা বললি। সুবর্ণাকে তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলতো। দেখ কখন থেকে কাঁদতেছে। দেখি সত্যি সত্যি নাদিরা কাঁদতেছে। তার কাঁদা দেখে আমারও খারাপ লাগছে। এখন আমি কি বলবো? তুই গিয়ে সরি বল। ওকে সরি বলবো, কিন্তু তুই নাদিরাকে বলে দিস ও যেন আমাকে আর না কল দেয়। ওকে, বলে দিব। তুই এখন গিয়ে সরি বল। আমি গিয়ে নাদিরার কাছে সরি বললাম। সুবর্ণা কাজটা কি করলো? মেয়েটির সাথে কি বাজে ব্যবহারটাই না করলো। আমি রিক্সা দিয়ে আসার সময় দেখি সুবর্ণা তার ব্যাংকের সামনে বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। সুবর্ণা বলল, তুই আসছস, বস। আপনি নাদিরাকে কি বলছেন? যা বলার বলছি। দেন, আমার মোবাইল দেন। নে তোর মোবাইল। আমার মোবাইল দে।
আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরের কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আর আপনার সাথে কোনো কথা নাই, আমাদের বাসায় আর যাবেন না। তোর বাসায় যাওয়ার জন্য আমি পড়ে রয়েছি, তুই কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতেছ। আপনি যেমন আপনার সাথে তেমনই করব। আমি কেমন? কানে কানে গিয়ে বললাম, একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসায় চলে আসলাম। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু আমার মন একটু ভালো না। কারণ হলো সুবর্ণার জন্য মনটা কেমন একটা টান অনুভব করছে। যদিও আমার থেকে বড়। পরদিন নিলয় ভাইয়ের গায়ে হলুদ। জানি না সুবর্ণা কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণার সাথে দেখা হবে, কিন্তু না। রাতে বেলকনিতে বসে আছি, একটু পর দেখি সুবর্ণা ছাদে এসে এক কোণায় বসে পড়ছে। ভাবলাম নিশ্চয়ই সুবর্ণার মনটা খারাপ। আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে গেলাম। গিয়ে সুবর্ণার কাছে গেলাম। দেখি সুবর্ণা শাড়ি পরছে। কিছুটা অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে সব কিছু। এত সুন্দরী লাগছিল সুবর্ণাকে। আমি বললাম, আপু, আমি সাকিব, কেমন আছেন? ভালো না রে। কেন মন খারাপ? আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণার চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নিলয় ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে। সুবর্ণা আমার গেঞ্জির কালার ধরে বলল, চুপ, ওই হারামির নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? জানি না। আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। আপু, আমি তোকে একটা কথা বলতে চাই। বলেন। আমার আব্বু বলছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মনে চায় তার কাছে বিয়ে দিয়ে দিবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয়ই কোনো খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে না। তা তুই ঠিক বলছ, কিন্তু আমার কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে? জানি না। আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে, কিন্তু কিন্তু কি? তেমনটা বোঝাতে চাইনি। আমি দেখতে খারাপ, বয়স বেশি, বুড়ি হয়ে গেছি? আমার ভালো লাগা আপনার কি আসবে আর যাইবে? তো অনেক কিছু। একটু কাছে এসে বস, আমার ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। চলে যাব না, এমনিতেই সুবর্ণার মনটা খারাপ। আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা বলল, এভাবে সবসময় আমার পাশে থাকবি। আমি কি বলবো বুঝতে পারছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে জানি কি করে। এমনিতেই আমাকে যেই জ্বালানো জ্বালাইয়েছে, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি শেষ। আর বললেই হলো নাকি? আমার বিয়ে হতে আরও অনেক দেরি। চেষ্টা করব। সুবর্ণা আমার চোখের দিকে তাকালো। মনে হয় ভেবেছিল আমি হ্যাঁ বলবো, আর হ্যাঁ বলবো আমি। পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পটাতে চাইছে। আমি নাই, এই মেয়ে যদি আমার কপালে আসে তাহলে আমার আর রক্ষা নাই। তার চেয়ে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো। তার হাতের ছোঁয়া আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হচ্ছে আমি ঘামতেছি। সুবর্ণা আমার হাত শক্ত করে ধরল, বলল, বল, তুই আমার পাশে থাকবি সব সময়? আপু, আমি যাই। যাস না, আর একটু বস। ওকে। সুবর্ণা আমার হাতটা আরো শক্ত করে ধরল, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম। বললাম, আপু, আমাকে যেতে হবে। বল, তুই নিলয় বিয়েতে যাবি না? ওকে, যাব না। বল, তুই নিলয়ের বিয়েতে যাবি না? আমার মনটা একটুও ভালো না। চল না, আগামীকাল কোথাও ঘুরতে যাই। না, মোটেও না। কেন? আপনার সাথে কোথাও না কোথাও গেলে একটা সমস্যা হবেই। যা, তুই যেখানে বলবি সেখানে যাব। আমি যেখানে বলবো সেখানে? তারপরেও আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু হয়ে যায়? হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গা, তুই শুধু আমার সাথে আসবি। তাহলে আমি যাই। ওকে, যা, চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না।
ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতে হবে। এখন চল আমার সাথে। ওকে চলেন। আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হয়ে মোড়ের দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটে গেলাম। গিয়ে একটা সিগারেট নিলাম। ধরিয়ে রাস্তার এক আড়ালে গিয়ে আমি সিগারেট টানতেছি। সুবর্ণা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, এই সিগারেট আমি খাবো। না, আপনি না ছেড়ে দিয়েছেন? এখন মন চাচ্ছে। মন চাইলে খাওয়া লাগবে। আমি দে, দাঁড়া। সিগারেট দিলাম। সে 2 টান দিয়ে আমাকে দিয়ে দিল। আমি সিগারেট শেষ করে বললাম, চলেন বাড়ি যাই। এই বলে সুবর্ণা আমার হাত ধরে টান দিয়ে একেবারে নিজের কাছে নিয়ে নিজের গোলাপি ঠোঁট 2টা আমার ঠোঁটে লাগিয়ে দিল। ছাড়তেছে না। 30 সেকেন্ড পরে ছাড়লো। এমন পরিস্থিতিতে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সুবর্ণা এটা কি করলো? আমি এটা মেনে নিতে পারছি না। আমি বললাম, এটা কি করলেন? পাগল নাকি?